ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বরের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয়। রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব ঊনবিংশ শতাব্দীর এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক, দার্শনিক ও ধর্মগুরু। তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন মঠ প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। এই বিখ্যাত মানুষটির মুখ নিঃসৃত প্রতিটি বাণী ও উপদেশ সর্বজনীন এবং অমূল্য। প্রতিটি বাণী আমাদের জীবনে চলার পথকে সহজ করে তুলবে। সুপ্রভাত বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। বেশ কিছুদিন বিরতি পরে আমি ফিরে এলাম। আজকে আমি এখন চলেছি কামারপুকুর ও জয়রামবাটি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও সারদা মায়ের পবিত্র মঠ ও মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমি ভোর 4:22 ট্রেন, যেটি হাওড়া থেকে ছাড়ে গোঘাটের উদ্দেশ্যে, গোঘাট লোকাল, এই ট্রেনটি ধরে রওনা দিয়েছি। প্রথমে যাব গোঘাট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের আমি উপহার দেব। আমার প্ল্যানিং আছে, প্রথমে কামারপুকুর যাব, মঠ ও মন্দির আশপাশে গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরে দেখব, যেগুলি ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই স্থানগুলি ঘুরে দেখব। মূল মঠ ও মন্দিরে ভোগ প্রসাদ খেয়ে ওখান থেকে আমি রওনা দেব জয়রামবাটি মারতি মন্দিরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আশেপাশে মন্দির দর্শন করব ও মারতি মন্দির দর্শন করে আমার এই ট্যুরটা আমি একদিনেই কমপ্লিট করে বাড়ি ফিরে আসব। এই ট্যুরের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ সহ আপনাদের জন্য আমি তুলে ধরব আমার এই ভিডিওর মাধ্যমে। আসুন শুরু করা যাক মূল ভিডিওটি। দেখছেন ট্রেন ছুটে চলেছে, ভোরের আলো ফুটে গেছে। ট্রেনের জানলা দিয়ে দুপাশে সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমি চলেছি গোঘাটের পথে। সঙ্গে উপরি পাওনা একরাশ বিশুদ্ধ বুক ভরা অক্সিজেন। দুর্দান্ত লাগছে প্রকৃতির এই অপরূপ দৃশ্য, সেই সঙ্গে ট্রেনের ছুটে চলা ও চলার পথের ট্রেনের বাঁক দেখতে অপরূপ লাগছে। দুপাশে যতদূর চোখ যায় ফাঁকা জমি, চাষের জমি সব, আর সবুজে ভরা গাছপালা। তারই মাঝখান দিয়ে ট্রেন লাইন, ছুটে চলেছে ট্রেন। 4:22 গোঘাট লোকাল হাওড়া থেকে ছেড়েছে ট্রেন। এখন এসে মায়াপুর স্টেশনে দাঁড়িয়েছে। আমি চলেছি কামারকুণ্ডু জয়রামবাটি পথে। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। গাড়ি এখন মায়াপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। সিঙ্গেল লাইন ডাউনে গাড়ি আসছে, সেই গাড়ি ক্রস করবে, তারপর এই গাড়িটা গোঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। এখন সময় 6:32 AM। মায়াপুর স্টেশন থেকে ট্রেন ছাড়লো। চলে এসেছি আমি এখন আরামবাগ স্টেশনে। গাড়ি ঢুকছে। এখন বাজে 6:43, 6:44 এখন। আরামবাগ স্টেশন থেকে ট্রেন ছাড়লো। পথের দুধারে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে চললাম গোঘাটের দিকে। এর পরের স্টেশনই গোঘাট। অবশেষে আমি এসে নামলাম গোঘাট স্টেশনে। গোঘাট স্টেশন থেকে ট্রেনের টাইম টেবিলটি আপনাদের আমি দেখিয়ে দিলাম। ফেরার টাইম টেবিলের টাইমটি দেখে নেবেন। গোঘাট স্টেশনে নেমে আমি একটি টোটো ধরেছি। টোটোর ভাড়া চাইল 100 টাকা, আমাকে কামারপুকুরে পৌঁছে দেবে। আমি এখন টোটো ধরে চলেছি কামারপুকুরের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টোটোয় করে চলতে চলতে আমার টোটোটি একটি চৌমাথার মোড়ে এসে পড়লো। এই চৌমাথা মোড়টির নাম কামারপুকুর চটি। দেখছেন মধ্যিখানে একটি স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে। আমার টোটোটি চৌমাথার মোড় থেকে একদম সোজা চললো, ডান দিকেও নয় বাঁ দিকেও নয়, সোজা কামারপুকুরের পথে চললো। আমি এখন এসে পৌঁছেছি কামারপুকুর মূল মঠ মন্দিরের সামনে। সকাল 7:50 এখন সময়। আপনাদের দেখাচ্ছি মূল মঠ মন্দিরের গাইড ম্যাপটি। এই বোর্ডে কোথায় কোথায় আপনারা যাবেন, কি কি দর্শনীয় স্থান রয়েছে, তার সমস্ত বিবরণ নাম্বারিং করে লেখা রয়েছে। মোট 18টি দর্শনীয় স্থান আছে এখানে। আপনারা এখানে এসে ভালো করে দেখে বুঝে নেবেন কোথায় যাবার আছে, কি কি জায়গায় আপনারা ঘুরে দেখবেন, কোথায় যাবার আছে আপনারা ভালো করে দেখে নেবেন। এই সেই ঠাকুর
শ্রীরামকৃষ্ণের মূল মন্দিরের প্রবেশপথ। দেখছেন প্রবেশ পথের তোরণ। আমি যাব, মূল মন্দির দর্শন করব, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। এই যে দেখছেন বাঁদিকে, এটি হচ্ছে হালদার পুকুর, খুবই বিখ্যাত একটি পুকুর। সকাল 7:50 AM আমি মন্দিরে চলে এসেছি। প্রথমে চারপাশটা একটু ঘুরে দেখে নিয়ে আমি চলে এলাম মঠ মন্দিরের অফিসে। খোঁজ নিয়ে জানলাম সকাল 9টায় অফিস খোলা হবে। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে দেখে নিয়ে আমি অফিস থেকে সকাল 9টার সময় আমার ভোগ কুপনটি সংগ্রহ করলাম। কুপন মূল্য আমার থেকে নিল 40 টাকা। অ্যাকচুয়ালি কুপনের দাম 40 টাকাই। আপনার ইচ্ছে মতো এরপর আপনি আপনার দান অফিসকে দিতে পারেন। এখন বাজে সকাল 9:20। আমার হাতে বেশ কিছুটা সময় রয়েছে। 11:30টার পর ভোগ প্রসাদ দেওয়া হবে। এখান থেকে খোঁজ নিয়ে জেনে নিয়েছি। আমি এবার মঠ মন্দির ও আশেপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব ও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার ভোগ কুপনটি সংগ্রহ করা হয়ে গেছে। এরপর আমি বেরিয়ে পড়লাম আশেপাশের দর্শনীয় স্থানগুলি দেখতে। প্রথম চলে এসেছি আমি হালদার পুকুরে। আপনারা দেখছেন এটা হালদার পুকুর। যখন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ও সারদা মা দক্ষিণেশ্বরে থাকতেন তখন তারা গঙ্গায় স্নান করতেন, আর যখন কামারপুকুরে থাকতেন তখন এই পুকুরে সারদা মা তার অষ্টসখীদের নিয়ে স্নান করতেন, এই পুকুরটিকে গঙ্গা মেনে নিয়ে। সেই তখন থেকে স্থানীয় লোকজন এই পুকুরকে গঙ্গা মেনে বাড়ির কোনো শুভ অনুষ্ঠান হলে, বিয়ে পৈতে, এই সমস্ত অনুষ্ঠানে গ্রামের মানুষজন এখন এই পুকুরে স্নান করতে আসেন। আজও এই প্রথা বর্তমান রয়েছে। এখন দেখছেন জমিদার লাহাবাবুদের দুর্গামাতার মন্দির। এই মন্দিরে ঠাকুরের বাবা পুজো করতেন। এখানে ঠাকুর রামকৃষ্ণদেব স্বইচ্ছায় মা দুর্গার চক্ষুদান করেছিলেন। লাহাবাবুদের বংশধররা প্রতি বছর এখনও এখানে দুর্গাপূজার সময় আসেন ও দুর্গাপূজা করেন। পুজোর সময় এখানে 10 দিন ধরে বিভিন্ন যাত্রাপালা অনুষ্ঠিত আজও হয়ে থাকে। এরপর আপনাদের দেখাবো ঠাকুরের পাঠশালা। পাশেই রয়েছে ঠাকুরের পাঠশালা। দেখছেন আপনারা ঠাকুরের পাঠশালা। এখানে ঠাকুরকে বাবা মা বাল্যকালে পড়তে পাঠাতেন। বাল্যকালে যখন ঠাকুর পড়তে আসতেন, মাস্টারমশাই ঠাকুরকে যোগ করতে দিলে ঠাকুর যোগ করতেন, আর যখন মাস্টারমশাই ঠাকুরকে বিয়োগ করতে বলতেন তখন ঠাকুর বলতেন, ধ্যাৎ শালা, কাল থেকে আর তোমার পাঠশালাতে আমি আসবো না, আমি বিয়োগ করতে পারবো না, তোমাদের মতো চালকলা বিদ্যা আমি শিখব না, আমি যোগে আছি, বিয়োগে নাই। যোগ মানে ভক্তের সঙ্গে যোগাযোগ ও ভগবানের মিলন, বিয়োগ মানে বিচ্ছেদ ও কাটাকাটি। আমি সবার সাথে যোগ করতে এসেছি, বিচ্ছেদ করতে আসিনি। এই জন্য মাস্টারমশাই বকলে তখন পাশের বিষ্ণু মন্দিরে গিয়ে বসে বালক গঙ্গাধর কালী মায়ের ছবি আঁকতেন, গান করতেন ও বসে থাকতেন। সেই পাঠশালা আজও এখানে এখনও রয়ে গিয়েছে। দেখছেন আপনারা ঠাকুরের সেই পাঠশালা। পাঠশালার ঠিক পাশেই রয়েছে পার্বতীনাথ শিব মন্দির। পাঠশালার ডান দিকেই রয়েছে পার্বতীনাথ শিব মন্দির। এখানে দেখছেন পুরোহিত মশাই বাবা পার্বতীনাথ শিবের নিত্য পূজা পাঠ করছেন। এই পার্বতীনাথ শিব মন্দিরের পাশেই রয়েছে লাহাবাবুদের রাসমঞ্চ। প্রতি বছর এখানে রাসের সময় উৎসব হয়ে থাকে। দেখুন এই মঞ্চে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। লাহাবাবুদের বংশধরেরা এখানে প্রতি বছর রাস উৎসব পালন করেন। এই রাসমঞ্চের পাশেই রয়েছে ধর্মদাস লাহাবাবুর বিষ্ণু মন্দির। দেখছেন ধর্মদাস লাহার একটি আবক্ষ মূর্তি এখানে রয়েছে। আমি প্রবেশ করছি বিষ্ণু মন্দিরের অন্দরে। পুরো মন্দির চত্বরটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরটি উপরে ও নিচে ঘর রয়েছে, আন্ডারগ্রাউন্ড একটি ঘর রয়েছে। এটি প্রায় 400 বছরের পুরনো মন্দির। ঠাকুরের জন্মের অনেক আগে থেকে এই মন্দির এখানে রয়েছে। বহু পুরনো মন্দির, বর্গী মারাঠাদের আমলের। তখনকার দিনে বর্গীরা আক্রমণ করলে লাহাবাবু জমিদাররা সমস্ত মূল্যবান সম্পদ, অলঙ্কার, গহনা নিয়ে এই মন্দিরের গর্ভ গিয়ে লুকিয়ে পড়তেন। এই লাহাবাবু ও আরেক জমিদার সুখলাল গোস্বামী দুজনের ছিল অভিন্ন মিত্রতা, বন্ধুত্ব। এনারা দুজনেই ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিল আর্থিক সম্পর্ক। এনাদের চেষ্টায় ঠাকুরের পিতা সপরিবারে দেরিয়াপুর গ্রাম থেকে কামারপুকুরে চলে আসেন ও এখানে বসবাস শুরু করেন। পরবর্তীকালে ঠাকুরের জন্ম হয় এই কামারপুকুরেই। লাহাবাবুর বড় মেয়ে প্রসন্নময়ী দেবী ছিলেন। উনি বালক গঙ্গাধরকে কৃষ্ণজ্ঞানে দেখতেন। লাহাবাবু ছিলেন ধর্মপ্রাণ ও প্রজাদরদী মানুষ। তিনি যাত্রাপালা, কীর্তন, রাস উৎসব, দুর্গাপুজো ইত্যাদি সারা বছর করতেন। তিনি সাধুসন্ত সেবাতে নিজেকে নিয়োজিত করেছিলেন। এই লাহাবাবুর স্ত্রী মঙ্গলবালা দেবী ও ঠাকুরের মা চন্দ্রামণি দেবীর দুজনে খুব সখ্যতা ছিল। গদাধরের উপনয়ন, অন্নপ্রাশন ও বিবাহে লাহাবাবুর অনেক ভূমিকা ছিল। এখানে যে এই পুতুলগুলি দেখছেন,
প্রতি বছর রাস উৎসবের সময় এখানে খুব সুন্দর করে সাজানো হয়। লাহাবাবুদের বংশধরেরা এখানে আসেন, রাস উৎসব ধুমধাম করে পালন করেন। এরপর আপনাদের দেখাবো লাহাবাবুদের বিষ্ণু মন্দির ও মন্দিরের গর্ভগৃহের প্রতিমা। দেখছেন লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এবারে দেখাবো আপনাদের বিষ্ণু মন্দিরে গর্ভগৃহের প্রতিমা। এরপর আমি এখান থেকে যাব বেরিয়ে সীতানাথ পাইনের বাড়ি প্রাঙ্গণে। এখন চলে এসেছি সীতানাথ পাইনের বাড়ি প্রাঙ্গণে যে শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ রয়েছে। এই যে মন্দির দেখছেন, এটা ছিল তখনকার দিনে কামারপুকুরের নাট্যমঞ্চ। এখানে প্রতি বছর শিবরাত্রিতে পাইনরা যাত্রাপালা করাতেন। একবার শিবরাত্রির দিন যাত্রার সময় যে শিবের রোল করবে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে যাত্রা না হওয়ার উপক্রম হয়। তখন গ্রামে যাত্রার খুবই প্রচলন ছিল। সকল মেয়েরা বলল, আমরা আজ শিবরাত্রির দিন রাত জাগবো কী করে, যাত্রা না হলে। তখন সকলে মিলে ঠিক করে শিবের রোলটা গদাই ঠিক করলো যে শিবের রোলটা গদাইকে দিলে কেমন হয়। তখন রামকৃষ্ণের বয়স 10 কি 11 বছর। শিব সেজে অভিনয়কালে তার মধ্যে শিব ভাব সমাধিস্থ হয়েছিল। এর পরবর্তীকালে এখানে এই শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়। এবার আমি চলেছি পাশেই সীতানাথ পাইনের আদি যে বাড়ি ছিল সেই বাড়ি। দেখছেন সীতানাথ পাইনের বাড়ি। এই বাড়ির ভগ্নাবশেষ এখন এখানে অবশিষ্ট রয়েছে। এটা প্রায় 250 বছরের পুরনো বাড়ি। ঠাকুর বাল্যকালে এদের বাড়িতে আসতেন সমস্ত শাস্ত্র পাঠ গ্রহণ করতে। যেহেতু এই বাড়িতে ঠাকুর আসতেন, তাই ওনার বংশধররা এই বাড়িটাকে স্মৃতি হিসেবে এখানে রেখে দিয়েছেন। আজ এই অবশিষ্ট অংশটুকুই এখানে রয়েছে। এবার আমি চলে এসেছি রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত কালী মন্দির। আপনারা দেখছেন এই কালী মন্দির। এখানে রামকৃষ্ণদেব ছেলেবেলায় আসতেন, খেলতেন, ঘুরে বেড়াতেন। এই মন্দির তারই নিদর্শন আজও রয়ে গিয়েছে এখানে। ঘুরতে ঘুরতে আমি এবার চলে এসেছি গোপেশ্বর শিব মন্দির। ছেলেবেলায় যখন চারিদিকে ঠাকুর উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতেন আর মা মা বলে কাঁদতেন, তখন গ্রামের সব লোকেরা ঠাকুরের মাকে বলতো গদাই খেপে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। তাই শুনে ঠাকুরের মা এই মন্দিরের পিছনেই রয়েছে সেই বিখ্যাত কামার পুকুর, সেই পুকুরে স্নান করে এই মন্দিরে 3 দিন ধরে ধর্ণা দিয়েছিলেন গোপেশ্বর বাবার কাছে। প্রার্থনা করেছিলেন, ঠাকুর তুমি আমার ছেলেকে ভালো করে দাও, সবাই খ্যাপা পাগল বলছে। মন্দির থেকে ঠাকুরের মা তখন দৈববাণী শুনতে পান, তোর ছেলেকে আমি ভালো করতে পারবো না। ওখানে মুকুন্দপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটি রহস্যময় শিব মন্দির রয়েছে। এখানে বলে নেওয়া যাক, এই শিব মন্দিরের অনেক মাহাত্ম্য রয়েছে। প্রতি বছর চৈত্র মাসে গাজনের সময় যে কদিন গাজন চলে, ওই কয়টা দিন মন্দিরের শিবলিঙ্গ গুহা থেকে 5-6 ইঞ্চি উপরে উঠে থাকে। গাজন শেষ হয়ে গেলে আবার আপনি আপ নিচে নেমে আসে, এরকম গল্পকথা শোনা যায়। আর ঠাকুরের মা ওই মন্দিরে গিয়ে ধর্ণা দেন। সেই মন্দিরের দেবতা তখন বলেছিলেন ঠাকুরের মাকে, তোমার ছেলে খ্যাপা নয় আর পাগলও নয়, ও মা ভবতারিণীকে খুঁজে বেড়াচ্ছে। ও যেদিন মা ভবতারিণীকে পেয়ে যাবে সেই দিন আপনি ঠিক হয়ে যাবে। ঠিক তাই হয়। পরবর্তীকালে ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে পেলেন, তারপর থেকে ঠাকুর ভোলাভালা মাটির মানুষ হয়ে যান। আপনাদের দেখালাম গোপেশ্বর শিব মন্দির। এরপর আমি চলে যাব ভবতারিণী মন্দির চত্বরে। আমি চলে এসেছি ভবতারিণী মন্দিরে। দক্ষিণেশ্বরে যে মা ভবতারিণী মন্দির রয়েছে, ওখানে মায়ের গায়ের রং কালো। এখানকার দেবীর গায়ের রং শ্যামবর্ণ কৃষ্ণকালী রূপ। এর পাশেই একটি বাড়ি রয়েছে। বাড়িটি খুব নামকরা একটি বাড়ি। পুরানো দিনের দাঁড়িপাল্লা লক্ষ্য করে দেখবেন, তাতে লেখা থাকে উমাচরণ কর্মকার, রাধাচরণ কর্মকার। এই বাড়ি ওনাদের পৈতৃক বাড়ি। দাঁড়িপাল্লা এনারাই আবিষ্কার করেছেন। আর এই যে মন্দির দেখছেন, এই মন্দির ওনাদের পৈতৃক মন্দির। দেখছেন ভবতারিণী মায়ের মূর্তি। এখানকার মায়ের কৃষ্ণকালী রূপ, গায়ের রং শ্যামবর্ণ। মা ভবতারিণী মন্দির দর্শন করে আমি এখন চলে এসেছি ধনিকামানির বাড়ি ও মন্দিরে, যিনি ঠাকুরের দাইমা ও ভিক্ষামা ছিলেন। যেখানে বর্তমান ঠাকুরের যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একটা ঢেঁকিশাল ছিল। এই ঢেঁকিশালে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। পাশেই ছিল ঠাকুরদের উনুনশাল। ঢেঁকিশালে যখন ঠাকুরের জন্ম হয়, ঠাকুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। জন্মের পরে ঠাকুর উনুনশালে ছাই মেখে পড়েছিলেন। ঠাকুরের মা কেঁদে পাগল, গ্রামবাসীও ঠাকুরকে খুঁজে পাচ্ছিলেন না। তখন জানতে পেরে এই ধনীমা বাড়ি থেকে প্রদীপ জেলে খুঁজতে গিয়ে দেখেন উনুনশালে ঠাকুর ছাই মেখে পড়ে রয়েছেন। তখন তিনি ঠাকুরকে কোলে তুলে আঁচল দিয়ে পরিষ্কার করতে করতে
দেখেন ঠাকুরের শরীর থেকে দিব্যজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তিনি বলে ওঠেন, আরে এ তো সাধারণ ছেলে নয়, এ সারা শরীর থেকে দিব্যজ্যোতি বের হচ্ছে। তখন প্রথম ঠাকুরকে তিনি প্রথম কোলে তুলেছিলেন, সেই থেকে উনি ঠাকুরের দাইমা বলে পরিচিত হন। পরবর্তীকালে ঠাকুর ছেলেবেলায় এনার বাড়িতে আসতেন, খেলতেন, মা বলে ডাকতেন, খুব শ্রদ্ধা করতেন, উনিও ঠাকুরকে খুব ভালোবাসতেন। এরপরে ঠাকুর বড় হলে পৈতের সময় ঠাকুরের বাড়ির লোক ভিক্ষামায়ের খোঁজ করতে থাকেন। তখন ঠাকুর জানতে পেরে বলেন, আমার ভিক্ষামা খোঁজার দরকার নেই, আমি আমার এই দাইমার থেকেই ভিক্ষা নেব। ঠাকুরের দাদা বলেন, ওনারা কর্মকার, জাতের শূদ্র, এ কী করে সম্ভব? আমরা হলাম ব্রাহ্মণ, ব্রাহ্মণদের পৈতের সময় ব্রাহ্মণ কোনো মায়ের থেকেই ভিক্ষা নিতে হয়, এটাই আমাদের নিয়ম। তখন ঠাকুর বলেছিলেন দাদাকে, মায়েদের আবার কোনো জাত হয় নাকি? মা তো মাই হয়, মায়েদের আবার জাত কিসের? তোমরা যদি আমার পৈতে দেবে তো আমি ওনার হাত থেকেই প্রথম ভিক্ষা নেব, না হলে পৈতে নেব না। যাই হোক, পরবর্তীকালে ওনার হাত থেকেই পৈতের সময় ঠাকুর ভিক্ষা পেয়েছিলেন, সেই থেকে উনি ঠাকুরের দাইমা ও ভিক্ষামা হিসেবে পরিচিত। এই ভিক্ষামা ছিলেন কামারপুরের এই পুরো পাড়াটা কর্মকার পাড়া। এই মন্দির ওনার নামে প্রতিষ্ঠিত, ওনার বংশধররা বর্তমানে এখানে রয়েছেন। ঘুরতে ঘুরতে আমি এবার চলে এসেছি কামারপুরের দয়াল সত্যপীরের মন্দিরে। সত্যপীর তো মুসলিমদের ঠাকুর রামকৃষ্ণদেব কিন্তু কোনোদিন জাতপাত মানতেন না, উনি সব জায়গায় যেতেন, সব মন্দিরেই যেতেন। ঠাকুরের আমলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। এই মন্দিরে তাই গ্রামের সকল লোক আসেন ও দয়াল সত্যপীর বাবার পূজা পাঠ করে থাকেন। আপনারা দেখছেন সেই দয়াল সত্যপীর বাবার মন্দির। দয়াল সত্যপীর বাবার মন্দির দর্শন করে আমি এবার চলে এসেছি চিনু শাঁখারির বাড়ি। আমি চিনু শাঁখারির বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা চিনু শাঁখারি বাড়ি। এই চিনু শাঁখারির কাছে সারদা মা শাঁখা পড়তেন। চিনু শাঁখারির কোনো বংশধর না থাকায় বাড়ির জায়গাটি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন মঠ কর্তৃপক্ষ অধিগ্রহণ করেন ও বাড়িটি বর্তমানে নতুন করে পুনর্নির্মাণ করেছেন, নিচের তলায় মন্দির নির্মাণ করেছেন। চলুন পুরো বাড়িটি আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। সামনে থেকে বাড়িটি আপনাদের আমি দেখাচ্ছি, যাব আমি ভিতরটাও ঘুরিয়ে দেখাবো আপনাদের। এটা রাইট সাইড পোর্শনটা, ভীষণ সুন্দর লাগছে বাড়িটিকে। চলুন ভিতরে প্রবেশ করি এবার। ভিতরে রয়েছে মন্দির। এই মন্দিরে রামকৃষ্ণদেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দের ফটো সুন্দর একটি সিংহাসনে, সুদৃশ্য সিংহাসনে সাজানো রয়েছে। দেখুন সেই মন্দির আপনাদের আমি দেখাচ্ছি। সুদৃশ্য একটি সিংহাসনে রামকৃষ্ণ, সারদা মা ও স্বামী বিবেকানন্দের মূর্তি সাজানো রয়েছে চিনু শাঁখারি বাড়িতে। এখানে দেয়ালের দুপাশে বালক গদাধরের ছোটবেলায় কিছু ছবি আঁকা রয়েছে। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, অসম্ভব সুন্দর লাগছে ভেতরটি দেখতে। আপনাদের আমি পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি। টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন সুবিশাল করিডোর। চিনু শাঁখারি বাড়ি দেখে আমি চলে এসেছি কামারপুকুর ঘাটে। এই ঘাটের পাশেই একটি ধ্যান কক্ষ রয়েছে, যেখানে শ্রী রামকৃষ্ণ বসে ধ্যান করতেন। সেখানে নিচে মন্দির রয়েছে, মন্দিরে স্বয়ং মা কালী বিরাজমান। আপনাদের দেখাচ্ছি আমি সেই মন্দির। এই ধ্যান কক্ষের উপরেও একটি মন্দির রয়েছে। চলুন উপরটা আপনাদের দেখিয়ে দিই। উপরের মন্দিরে রয়েছেন মাঝখানে দেবাদিদেব মহাদেব, তার ডান দিকে রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও বাম দিকে মাতা সারদা। খুব সুন্দর মন্দিরটি, ছোট্ট ছিমছাম, বেশ সুন্দর দেখতে।
এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি কামার পুকুরটি। চলুন, কামার পুকুরে চলে এসেছি আমি কামার পুকুরের ঘাটে। দেখছেন আপনারা এই কামার পুকুর গোপেশ্বর শিবলিঙ্গম মন্দিরের পিছনেই অবস্থিত এই কামার পুকুর। এই পুকুরের নাম অনুসারে জায়গাটির নাম হয়েছে কামার পুকুর। পূর্বে এই জায়গার নাম ছিল শুক্লালগঞ্জ। তৎকালীন রাজা তার অস্ত্রের কারখানার জন্য কামারদের এই জায়গাতে নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে সেই কামাররাই এই পুকুর খনন করেছিলেন। সেই থেকে আজও চলে আসছে জায়গাটির নাম কামার পুকুর। এখন আমি চলে এসেছি লাহা পুকুর ও বটবৃক্ষ। এখানেও একটি গল্প আছে। শ্রী শ্রী ঠাকুর ও তার ভাগ্নে হিদে একদিন বৃষ্টিস্নাত পড়ন্ত বেলাতে ভূতির খালের দিক থেকে বাড়ি ফিরছিলেন। ঠাকুর লাহা পুকুরে কর্দমাক্ত পা ধোয়ার জন্য এলেন। সঙ্গে সঙ্গে একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে জড়িয়ে ধরে। ঠাকুর বললেন, পালা, এক্ষুনি হিদে এলে তোকে মেরে ফেলবে। তারপর মাছটি জলে চলে যায়। বাড়ি ফিরে ঠাকুর তার মাকে পুরো ঘটনাটি বর্ণনা করেন। মা বলেন ঠাকুরকে, বেশ করেছিস, যা করেছিস ভালো করেছিস। দেখছেন আপনারা সেই লাহা পুকুর। কামার পুকুরে ঠাকুরের ছেলেবেলা স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থানগুলি ঘুরে দেখে আমি ফিরে এলাম এবার কামারপুকুর মঠ ও মন্দির চত্বরে। এখন সময় সকাল 11:20। ভোগ প্রসাদ গ্রহণের সময় হয়ে গিয়েছে। আমি এবার যাব ভোগ প্রসাদ গ্রহণের জন্য হলের দিকে। চলুন যাওয়া যাক। আমি চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। এখানে প্রসাদে প্রথমে অন্ন, ডাল, একটা শাক চচ্চড়ি, সোয়াবিন তরকারি, চাটনি ও পায়েস, এই ছিল ভোগ প্রসাদের মেনু। দেখাচ্ছি আপনাদের পুরো হলটা ঘুরিয়ে। দেখছেন ভোগ প্রসাদ গ্রহণ হলের ছবি। চলুন এবার আপনাদের ঠাকুরের মূল মন্দির দর্শন করাবো। মূল মন্দিরে প্রবেশ করার আগে সামনে রয়েছে এই যোগী শিব মন্দির। আমি চলে এসেছি এখন যোগী শিব মন্দিরের সামনে। দেখাবো যোগী শিব মন্দিরটি আপনাদের ভালো করে। কথিত আছে এই শিব মন্দির থেকে একটি জ্যোতি বের হয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়েছিল এই ঢেকিশালে, যে ঢেকিশালের ওপর ঠাকুরের মূল মন্দিরটি আজ প্রতিষ্ঠিত। এই সেই ঠাকুরের মূল মন্দিরের পাশে যোগী শিব মন্দির। দেখছেন শিব মন্দিরের শিবলিঙ্গের ছবি। চলুন এবার আমি প্রবেশ করব ঠাকুরের প্রধান মন্দিরে। মন্দিরে গেটের ডান দিকে এই যে বিশাল আম গাছটি দেখছেন, এটি ঠাকুর নিজে হাতে বসিয়েছিলেন। আমি আপনাদের দেখাবো ঠাকুরের জন্মস্থান যে ঢেকিশালের উপর নির্মিত মূল মন্দির, সেই মন্দির দেখছেন এখন আপনারা। এখানে ফটো বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। আমি অনেক চেষ্টার পরে সামান্য মৌখিক অনুমতি পেয়েছিলাম, তাই আপনাদের দেখাতে পারলাম ঠাকুরের মন্দির ও ঠাকুরের বিগ্রহ। আপনারা দেখছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ। এবার আপনাদের দেখাচ্ছি ঠাকুরের মূল মন্দিরের ডান দিকে অবস্থিত ঠাকুরের বাস্তু দেবদেবী, রঘুবীর, শিব ও শীতলা মায়ের মন্দির। এই মন্দিরে রয়েছেন ঠাকুরের বাস্তু দেবদেবী, রঘুবীর, শিব ও মা শীতলা। ঠাকুরের মন্দির দর্শন করে আমি বেরিয়ে পড়লাম জয়রামবাটি মা সারদা দেবী মন্দির দর্শনের উদ্দেশ্যে। মন্দিরের সামনে থেকে কিছুটা এগিয়ে মোড়ের মাথায় এসে আমি টোটো রিজার্ভ করেছি। ভাড়া নিয়েছি 100 টাকা। জয়রামবাটি মন্দিরের সামনে নামিয়ে দিয়েছি আমাকে। পৌঁছাই দুপুর 1:15। এখানে আসতে 30 মিনিট আমার সময় লেগেছে। এখানে কামারপুকুরে আমি আপনাদের কয়েকটি হোটেল বা লজের দেখিয়ে দিলাম। একটি লজ গদাধর। আপনারা যদি থাকতে চান তাহলে এখানে যোগাযোগ করে আপনারা রুমের ব্যবস্থা করে নিতে পারেন। আরেকটি শিবম হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড লজ, এখানেও আপনারা এসে কথা বলে রুমের ব্যবস্থা করে নিতে পারেন যদি মনে করেন থাকবো। মায়ের মন্দিরে এসছি 1:15 কামারপুকুর থেকে জয়রামবাটিতে। এখানে 30 মিনিট আসতে আমার সময় লেগেছে, কিন্তু মায়ের মূল মন্দির বন্ধ হয়ে গেছে। আবার বিকেল 3:30টায় খুলবে, তাই আমি আশেপাশে মায়ের স্মৃতিবিজড়িত কয়েকটি স্থান ঘুরে দেখে নেব এই ঠিক করলাম। এখন তো মন্দির বন্ধ, আমি চারিপাশটা একটু ঘুরে দেখে নিই, আপনাদেরকে দেখাই মন্দির চত্বরের চারপাশটি। এই সামনে সতীশ সদনে পল্লী মঙ্গলের একটি স্টল রয়েছে। এখান থেকে আপনারা প্রয়োজনে কেনাকাটা করতে পারেন এখানকার সামগ্রী।
জয়রামবাটিতে এসে এখন আমি চলে এসেছি মা চণ্ডী ও সিংহবাহিনী মন্দিরে। ঘুরিয়ে দেখাবো আপনাদের এই মন্দিরটি। এখানে রয়েছেন দেবী চণ্ডী, দেবী সিংহবাহিনী, মা মহামায়া ও মা মনসা। দেখাচ্ছি আপনাদের সিংহবাহিনী মন্দিরে দেবতাদের প্রতিমা। এটি খুব জাগ্রত মন্দির কথিত আছে, লোকমুখে এখানে শোনা যায়। দেবী সিংহবাহিনী অত্যন্ত জাগ্রত। এরপর আমি চলে এসেছি মা শীতলা ও রক্ষাকালী মায়ের মন্দিরে। এটি মেন রোড থেকে ঢোকার প্রথমেই পড়বে এই মন্দিরটি। ঘুরিয়ে দেখাবো আমি আপনাদের মন্দিরটি ও প্রতিমা দর্শন করাবো। চলুন মন্দিরের ভেতরে যাই। শ্রী শ্রী শীতলা ও শ্রী রক্ষাকালী মায়ের মন্দির। ভিতরে রয়েছেন শীতলা মাতা, মাঝখানে রক্ষাকালী মা, জগন্নাথ বলরাম সুভদ্রা এবং বাম দিকে আরও দুটি দেবীর ফটো মূর্তি রয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না কি রয়েছে। যাই হোক, আপনাদের আমি পুরো মন্দিরে সমস্ত দেবদেবীর মূর্তিগুলো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ডান দিকে রয়েছে মা কালীর, রামকৃষ্ণ দেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দের একটি ফটো। এরপর আমি চলে এসেছি দামোদর জিউ মন্দিরে। দেখাবো দামোদর জিউ মন্দিরের বিগ্রহ। দেখছেন দামোদর জিউয়ের শালগ্রাম শিলা রয়েছে মন্দিরে। সিংহাসনে সুদৃশ্য একটি কাঠের সিংহাসনে দামোদর জিউ অবস্থিত। খুব সুন্দর মন্দিরটি। দুই পাশে সিংহাসনের দুই পাশে মা সারদা ও শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ফটো মূর্তি রাখা রয়েছে। সিংহাসনে দামোদর জিউ অধিষ্ঠিত। মা চণ্ডী ও সিংহবাহিনী মন্দির, মা শীতলা ও রক্ষাকালী মন্দির এবং দামোদর জিউ মন্দির, এই তিনটে মন্দির দর্শন করে আমি এখন চলে এসেছি সারদা মায়ের মন্দিরের গেটের ডান দিকে অবস্থিত মাতৃ স্মৃতিবিজড়িত এই পুষ্করিণীর ধারে। এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি মায়ের মূল মন্দিরটি। আমি চারিপাশটা একটু ঘুরে দেখব ও আপনাদের দেখাবো। এই পুষ্করিণীটি মঠ ও মন্দির কর্তৃপক্ষেরই অংশ। ঠিক বিকাল 3:30টার সময় মাতৃমন্দিরে গেট খোলা হয়। আমি গিয়ে ভিতরে মাতৃমন্দির দর্শন করি ও মায়ের বিগ্রহ দর্শন করি। এরপরে আমি যাই অফিসে কোনো প্রকার পারমিশন যদি পাই আপনাদের দেখানোর জন্য, কিন্তু আমি পারমিশন না পাওয়াতে আপনাদের আমি দেখাতে পারলাম না মায়ের মন্দিরটি ও মায়ের বিগ্রহ। এই জন্য আমি বাইরে থেকে আপনাদের মায়ের মন্দিরটি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি ফিরব বাড়ি। এবার আমার বাড়ি ফেরার পালা। পায়ে হেঁটে মন্দির থেকে মেন রোডে চলে আসতেই বিষ্ণুপুর আরামবাগ বাস পেয়ে গেছি আমি। সেই বাস ধরে গোয়া স্টেশনের দিকে আমি চললাম। বাসের ভাড়া নিল 18 টাকা। ফাঁড়ি মোড়ে নামিয়ে দিয়ে বাস চলে গেল আরামবাগের দিকে। মেন রোড ছেড়ে বাম দিকে নেমে আমি ধরলাম অটো গোয়া স্টেশন যাওয়ার জন্য। ভাড়া নিল 10 টাকা। গোয়া স্টেশনে এসে পৌঁছালাম বিকেল 4:50। গোঘাট স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে 5টা 5 গোঘাট হাওড়া লোকাল। গোঘাট থেকে আমি ট্রেন ধরলাম, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, ঠাকুরের নাম সকলে স্মরণ করবেন। নমস্কার, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি।